এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায় সারণী। খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন দুটোই হবে। শর্ট কোশ্চেনটাই বেশি হবে এবং কয়েকটা বেসিক জিনিস যেগুলো না বুঝলে কিন্তু আমরা এগোতে পারবো না এই চ্যাপ্টারটাতে। সেই বেসিক জিনিসগুলো কিন্তু আজকে শিখে নিতে হবে, ঠিক আছে? আগের ভিডিওগুলোতে যারা দেখে নিয়েছো যে লুইস ডট চিত্র কীভাবে আঁকতে হয় আমি দেখিয়ে দিয়েছি, ওটা পর্যায় সারণীর পরের চ্যাপ্টার ছিল, যেটা সমযোজী ও তড়িৎযোজী বন্ধন বলে যে চ্যাপ্টারটা, ওখান থেকে ওগুলো দেখালাম। এবার আমি একটু পিছিয়ে আসছি, দিয়ে পর্যায় সারণীর ইম্পর্টেন্ট জায়গাগুলো করে নিচ্ছি। এটাতে কী হবে, এটা কোভ্যালেন্ট ইলেকট্রোভ্যালেন্ট যে সমযোজী তড়িৎযোজী যে চ্যাপ্টারটা, ওটাও বুঝতে সুবিধা হবে এখান থেকে, ঠিক আছে? তো আমরা একটা কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনটা দেখে নাও একটু। পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরমাণুর ব্যাসার্ধ পরিবর্তিত হয় এবং কেন, ব্যাখ্যা করো উদাহরণ সহ, ঠিক আছে? তাহলে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে জিনিসটাকে, যে পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। তো ব্যাপারটা একটু দেখে নাও কী হবে। আমরা একটা পর্যায় সারণী লিখছি ছোট করে, সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে? তারপরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো এই যে আমরা একটা ছোট পর্যায় সারণী লিখলাম, এই পর্যায় সারণীর প্রথমটা, এটা 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটাকে শ্রেণী বা গ্রুপ বলা হয়। তো এইটা হচ্ছে 2 নম্বর, এইটা এইভাবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 এবং এটা 8 বা 0 শ্রেণী। তো এই লম্বা করে এটা হচ্ছে শ্রেণী, হচ্ছে মানে এই যে এইটা হচ্ছে একটা শ্রেণী, ঠিক আছে? তো এরকম করে পরপর পরপর 8খানা শ্রেণী আমি করেছি। এটা আধুনিক পর্যায় সারণী নয়, হ্যাঁ, এটা পুরাতন, এবং সেইটা বেশি সে আমাদের বুঝতে সুবিধা হবে একটু, ঠিক আছে? সেই জন্য আমি এটা আঁকলাম। তো এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যারা এই প্রথম শ্রেণীতে থাকবে তাদের প্রত্যেকের শেষ কক্ষপথ, সেই শেষ কক্ষপথে সবসময় একটি করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যারা 2 নম্বর শ্রেণীতে থাকবে তাদের সবসময় ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে 2টো করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথে। এবং এদের 3টে করে থাকবে, এদের 4টে করে, এদের 5টা করে, এদের 6টা করে, এদের 7টা করে, এবং এদের থাকবে 8টা বা 2টো, ঠিক আছে? তো হিলিয়ামের বেলায় 2টো ডুপ্লেট হয় বলে, আর এদের 8টা থাকবে। তো এই হিসাবে এটা 1 2 3 4 নামগুলো পেয়েছে, মানে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দিয়ে, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি এবার আমরা পর্যায়গুলো দেখি, আমরা পর্যায় বলতে এইভাবে অনুভূমিকভাবে, এই একটা পর্যায়, এর উপরে এটা একটা, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো আমি যদি 1 2 3 4 এইভাবে 4টে পর্যায় ধরে নিই, তাহলে এই 4টে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম আছে, ঠিক আছে? প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম রয়েছে, দ্বিতীয় পর্যায়ে এরা রয়েছে 8টা, তৃতীয় পর্যায়ে এরা, এবং চতুর্থ পর্যায়ে পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? তো এই পর্যায়গুলোর ভাগটাই বা কী করে হচ্ছে সেটা জানার জন্য বলে দিচ্ছি। হচ্ছে প্রথম পর্যায়ে যারা আছে তাদের প্রত্যেকের একটি করে কক্ষপথ থাকবে, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে যারা আছে তাদের প্রত্যেকের 2টি করে কক্ষপথ থাকবে, মানে এরও 2টো থাকবে, এরও 2টো থাকবে, এরও 2টো থাকবে, প্রত্যেকের 2টো কক্ষপথ। 3 নম্বরে যারা আছে তাদের 3টে কক্ষপথ, এবং 4 নম্বরে যারা আছে তাদের 4টে কক্ষপথ, ঠিক আছে? তাহলে কক্ষপথ অনুসারে পর্যায়ের ভাগটা হয়েছে, ঠিক আছে? কে ক নম্বর পর্যায়ে আছে, তারপরেরগুলো সেই অনুসারে আছে। এখন তাহলে শ্রেণী হলো শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, আর পর্যায় হলো কক্ষপথের সংখ্যা, ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কীরকম না 2 8 1, তাহলে এর কক্ষপথের সংখ্যা হচ্ছে 3টে, তাহলে সেই জন্য 3 নম্বর পর্যায়ে আছে, ঠিক আছে? আবার
শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাই জন্য ও 1 নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, তো একইভাবে আমি যদি ফসফরাসের দেখতে চাই, ফসফরাসের কীরকম হবে, ওর হচ্ছে 15টা ইলেকট্রন, তাই 2, 8, 5, ওরও 3টে কক্ষপথ, তাই 3 নম্বরেই আছে ফসফরাস, 3 নম্বর পর্যায়ে এই যে ফসফরাস এখানে, এবং ওর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, তাই জন্য ও 5 নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, তো এই যুক্তিটা বুঝে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এখানে যে কোশ্চেনটা দিয়েছিল, পরমাণুর ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়, পর্যায় এবং শ্রেণী। তো আমি একে একে দেখাচ্ছি। যদি আমি শ্রেণী বরাবর আসি এইদিকে, সেইটাতে কি হচ্ছে না, খুব সহজ, যত উপর থেকে নিচে নামবো তত কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ কি, কারণ 1 নম্বর পর্যায়ে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের তাই 1টি কক্ষপথ, লিথিয়ামের 2টো কক্ষপথ, সোডিয়ামের 3টে, পটাশিয়ামের 4টে। তাই কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাই জন্য পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। অর্থাৎ ছবিটা কেমন হবে, হাইড্রোজেনের বেলায় যদি আঁকি তাহলে 1টি কক্ষপথ, লিথিয়ামের বেলায় যদি আঁকি তাহলে 2টি কক্ষপথ, সোডিয়ামের বেলায় যদি আঁকি তাহলে 3টে কক্ষপথ, পটাশিয়ামের বেলায় যদি আঁকি তাহলে 4টে কক্ষপথ। তো এইভাবে আমরা ব্যাসার্ধ কীভাবে মাপি না, আমরা এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে দূরত্বটা মাপছি কক্ষপথে, শেষ কক্ষপথে। আবার এখান থেকে লিথিয়ামের কেন্দ্র থেকে, লিথিয়ামের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে শেষ কক্ষপথ, আবার সোডিয়ামের এখান থেকে কেন্দ্র থেকে শেষ কক্ষপথ, পটাশিয়ামেরও তাই শেষ কক্ষপথ। তো এইভাবে আমরা ব্যাসার্ধ মাপি। তাহলে খুব সহজেই উত্তরটা পাওয়া গেল, যত আমরা উপর থেকে নিচে নামবো তত পরমাণুর ব্যাসার্ধ বাড়বে, অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পাবে। দুভাবেই আসতে পারে, ব্যাসার্ধ হিসেবেও আসতে পারে, ব্যাস হিসেবেও আসতে পারে, আবার আকার হিসেবেও আসতে পারে। ঠিক আছে, তো সবগুলোই উপর থেকে নিচে নামলে বাড়বে, শুধু চার্টের জন্য নয়, পুরো টেবিলটার জন্যই তাই। হ্যাঁ, একদম আধুনিক হোক বা পুরাতন হোক, সব টেবিলের ক্ষেত্রেই যত উপর থেকে নিচে নামবো, এবং 4 নম্বর নয়, 5, 6, 7 যত থাকবে ল্যান্থানাইট, অ্যাক্টিনিন, সবার একই রুল, সেটা হচ্ছে উপর থেকে নিচে নামলে পরমাণুর ব্যাসার্ধ বাড়বে। হয়ে গেল, এর ব্যাখ্যাটাও হয়ে গেল যে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটা গেল আমাদের শ্রেণী বরাবর, এইটা একটা শ্রেণী বরাবর। এবার হচ্ছে পর্যায় বরাবর কী হবে। পর্যায় বরাবরের ব্যাপারটা একটু ঝামেলা কেন না, যদি আমি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে কি হবে না, এদের প্রত্যেকের কিন্তু 2টি করে কক্ষপথ, কারণ এরা 2 নম্বর পর্যায়ে আছে, এরা তেমনি এরা সবাই 3 নম্বর পর্যায়ে আছে, তাই এদেরও 3টে করে প্রত্যেকের কক্ষপথ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এদের প্রত্যেকের ব্যাসার্ধ একই, কারণ সবারই 2টি করে কক্ষপথ। কিন্তু তা হয় না, যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত পরমাণুর আকার বা ব্যাসার্ধ ছোট হতে থাকে। পরমাণুটা ছোট হতে থাকে। হ্যাঁ, 2টো করে কক্ষপথ, তাও ছোট হতে থাকে। কেন ছোট হতে থাকে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। লিথিয়ামের বেলায় আমরা যখন লিথিয়াম করছি, তখন লিথিয়ামের বেলাতে আমি 2টো কক্ষপথ এভাবে আঁকছি, কিন্তু যখন আমি বেরিলিয়ামের আঁকছি তখন কিন্তু আমি একটু কাছে আঁকবো কক্ষপথ 2টো। কারণটা কি, আবার যদি আমি বোরন আঁকি তার বেলাতে কী করব, আরও কাছে আঁকবো। এইভাবে আরও কাছে করতে করতে ছোট হতে যাবে ব্যাসার্ধটা। লিথিয়ামের বেলায় বড় ছিল, বেরিলিয়ামের বেলায় মাঝারি হলো, বোরনের বেলায় খুব ছোট হলো, এবং তারপরে আরও ছোট এরকম হতে যাবে। তো এর পিছনে কারণটা কি, কারণটা হচ্ছে যে লিথিয়ামের 3টে প্রোটন ছিল এবং 3টে ইলেকট্রন ছিল, এখানে 2টো, এখানে 1টা। বেরিলিয়ামের 4টে প্রোটন, মানে প্লাস 4, 4, আর ইলেকট্রন এখানে 2টো, এখানে 2টো, 4টে ইলেকট্রন। বোরনের 5টা ইলেকট্রন, তাই 5টা প্রোটন, তাই 5 + 5, এবং ইলেকট্রনের সংখ্যাও 5টা, অর্থাৎ প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 3। তাহলে যেহেতু প্লাস চার্জটা আস্তে আস্তে বাড়ছে, 3, 4, 5, এবং যত আমি ডান দিকে যাব তত প্লাস চার্জ আস্তে আস্তে আরও বাড়বে, তাই জন্য আকর্ষণটাও বাড়ছে কক্ষপথের ওপর, অর্থাৎ ইলেকট্রনগুলোর ওপর আকর্ষণ বাড়ছে। তাই জন্য এই ইলেকট্রনগুলো একটু দূরে থাকলেও বেরিলিয়ামের বেলায় ইলেকট্রনগুলো কাছে চলে আসছে। ঠিক আছে, কারণ 4টে প্রোটন অবশ্যই বেশি জোরে টানবে,
তাই জন্য কক্ষপথগুলো কাছে চলে আসছে। এবং কক্ষপথ বলে তো কিছু হয় না এখানে, এখানে সবটাই তো কাল্পনিক। তাই জন্য অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো যে দূরত্বে আছে সেটাকে আমরা কক্ষপথ হিসেবে কল্পনা করছি, যে ইলেকট্রনগুলো ওই পথে ঘুরছে, তাই ওই পথে একটা কক্ষপথ। তো এখানে ইলেকট্রনগুলো কাছে চলে আসছে, এর বেলায় আরও কাছে, এবং +5 যখন হচ্ছে বোরন তখন আরও কাছে, তারপর কার্বনের বেলায় আরও ক্লোজ হবে, নাইট্রোজেনে আরও ক্লোজ, এমনি করতে করতে পরমাণুর ব্যাসার্ধটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব। এই একই জিনিস সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও হবে। সোডিয়ামের বেলায় 3টে কক্ষপথ তখন একটু দূরে থাকবে, সোডিয়াম আমি যখন আঁকবো এরকম করে থাকবে, কিন্তু যখন আমি ম্যাগনেসিয়াম আঁকবো তখন কিন্তু আর একটু কাছে এঁকে দেবো এরকম করে। হ্যাঁ, আমি যখন অ্যালুমিনিয়াম আঁকবো তখন আরও একটু কাছে আঁকবো, এরকম করে আঁকবো, ঠিক আছে। তার মানে ওই একই কেস, সেটা হচ্ছে এর হচ্ছে 11টা প্রোটন, এর হচ্ছে 12টা প্রোটন, এর হচ্ছে 13টা প্রোটন, তাই আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কক্ষপথগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাই জন্য পরমাণুর আকারটা আস্তে আস্তে যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? তো এই ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যা উদাহরণ সহ এই যেমন করে উদাহরণ দিতে হবে, এবং লিখতে হবে যে যেহেতু প্রোটন সংখ্যা বাড়ছে বা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তাই কক্ষপথের সংখ্যা একই থাকা সত্ত্বেও আকর্ষণ বাড়ার কারণে ইলেকট্রনগুলি যেগুলি কক্ষপথে ঘুরছিল সেগুলি ক্রমাগত কাছে আসছে নিউক্লিয়াসের, যার ফলে পরমাণুর ব্যাসার্ধ কমছে। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে কোনো একটি বিশেষ পর্যায়ে পরমাণুর ব্যাসার্ধ কমে, অর্থাৎ পরমাণুর আকার ক্রমাগত কমতে থাকে। যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে ডান দিক থেকে বাম দিকে গেলে কি হবে, অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে, তখন আমাদেরকে বলতে হবে যে পরমাণুর ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কারণটা এটাই বলতে হবে, ছবি আঁকার কোনো প্রয়োজন নাই, শুধু লেখাটা লিখলেই হবে, ঠিক আছে।